খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। সংবাদ সম্মেলনে জানিয়েছে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। ইসিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পরিস্থিতি ভোটের অনুকূলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুষ্ঠু ভোটের জন্য নিরপেক্ষ ও শক্তিশালী ইসি চান সুজন সম্পাদক। হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের প্লট দুর্নীতির আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, আগামীকাল রায় ঘোষণা। হাজিরা দিয়ে ফেরার সময় খুলনায় আদালতের সামনে 2 সন্ত্রাসীকে হত্যা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংঘর্ষে 3 জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশ নেয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এদিকে আজও এভার কেয়ারে গেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তারা। আহমেদ সরারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম জিয়া ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত। রবিবার সারাদিন বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন তারা। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যর প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার। এবং বাংলাদেশের মানুষ, আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। মানে খারাপ বলা যাবে না, তার মানে বুঝিনি তো, খারাপও বলা যাবে না, আবার বেশি ভালোও বলা যাবে না। আমরা আমাদের ডাক্তার জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখন অপরিবর্তিত। সবাই মিলে আমাদের গ্রামের নেত্রীর জন্য দোয়া চেয়েছেন এবং দোয়া করতে বলেছেন এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত নির্বিশেষে দাঁড়িয়েছে। এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালের সামনে অযথা না যাওয়া এবং ভিড় সৃষ্টি না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে 2 সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথাও জানান রিজভী আহমেদ। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিথিলা, আপনাকে এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যে আপডেটটি গতকালকে রাত 9টা তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছিলেন, সেটি সর্বশেষ। এরপরে আজকে দুপুর 2:30 বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে ব্রিফটি করেছেন, তিনি সেখানে জানিয়েছেন যে তার গত 3 দিন আগে শারীরিক অবস্থার যে অবনতি হয় সে অবস্থায় রয়েছেন তিনি, অর্থাৎ স্থিতিশীল রয়েছে। যেখানে আছে সেখান থেকে তার এর চেয়ে বেশি অবনতি হয় নাই, এর চেয়ে বেশি উন্নতি হয়নি। আমরা এর আগে যেটি জানিয়েছিলাম যে আসলে এখানে বিএনপির বেশ নেতাকর্মীরা অবস্থান করছে। এখান থেকে কিছু কিছু নেতাকর্মীর কাছ থেকে আমরা জেনেছিলাম যে আসলে আজকে তিনি তরল খাবার নিয়েছেন মুখে, এতটুকু উন্নতির খবর আছে মোটামুটি। এছাড়া তার ব্যক্তিগত চিকিৎসক গতকালকের মতো আজকে কোনো ব্রিফ করবেন কিনা বিএনপির মিডিয়া উইং থেকে এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু নিশ্চিত করেনি। হয়তোবা একটা ব্রিফিং ওনারা
করতে পারে রাত 10টার পরে, কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো বলা চলে আমরা এখানে এভার কেয়ার হসপিটালের সামনে গণমাধ্যম কর্মীরা রয়েছি, যেমন ঠিক তেমনই বিএনপির পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও বেশ কিছু নেতাকর্মী এখানে সে দিনব্যাপী অবস্থান করছে, কেউ আসছে কেউ যাচ্ছে। এভাবেই এভার কেয়ার হসপিটালের সামনের অবস্থাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো যদি নতুন কোনো তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। মিথিলা, শুভ, আপনাকে ধন্যবাদ। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রবিবার বিকেলে রাজধানী পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় মির্জা আব্বাস আশা করেন মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়াকে আবারও নেতাকর্মীরা ফিরে পাবে। জানান সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে দেশকে গণতন্ত্র ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ করেছেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ধর্মকে কেন্দ্র করে কোনো রাষ্ট্র চলতে পারে না, মানুষে মানুষে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাখো সন্তান রয়ে গেছে। গতকাল দেশব্যাপী, আজকেও দেশব্যাপী তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এত লোকের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেলে দেবেন না, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আবারও ফেরত পাবো, এটা আমরা বিশ্বাস করি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল সহ নানান কর্মসূচি পালন হয়েছে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে হতদরিদ্র অসহায় 2 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বগুড়া প্রেস ক্লাবে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের আয়োজনে বরিশালেও দোয়া মোনাজাত হয়েছে। গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় আলাদা দোয়া মাহফিল হয়। সাঘাটা উপজেলার ঝুমারবাড়ি দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া ও ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া হাফিজিয়া মাদ্রাসায় আলহাজ নাহিদুজ্জামান নিশাদের আয়োজনে এই দোয়া মাহফিল হয়। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হবিগঞ্জে এতিম শিশুদের নিয়ে মিলাদ মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে হবিগঞ্জ এতিমখানায় জেলা বিএনপির উদ্যোগে ও মিলাদ মাহফিল ও খাবার দেয়া হয়। ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত হয়েছে। বাগেরহাটে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ক্যাম্পাসেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি MAH সেলিম। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কোনো ধরনের বাধা নেই। তিনি ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে ডিকেব আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। রবিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিটের রিপোর্টারদের সংগঠন ডিক্যাব বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক সেশনের আয়োজন করে। এতে পররাষ্ট্র উপদেষ্টা অংশ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। এটা নিয়ম হচ্ছে, যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে। বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে। সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব, এতে কোনো সন্দেহ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যাবর্তন অফিসিয়াল তথ্য নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। আর তাছাড়া নন রিটার্নি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্স্যাক্টলি এই শব্দটা আমি কখনো না, হতে পারে, কিন্তু একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়,
আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে। গত বছর ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তর অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর পাশাপাশি যেটা গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন। 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে অভ্যুত্থানকে সো কল্ড মন্তব্য করেন ইনু। অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। রবিবার ট্রাইব্যুনালে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন ইনুর আইনজীবীরা। এ সময় তারা দাবি করেন ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। সোমবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলায়। এদিকে টেলিভিশন টক শোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কিনা প্রসিকিউশনের কাছে জানতে চান ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানের সময় চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্যের জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। নির্বাচন কমিশনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে আজ। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভোটের অনুকূলে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার বিকেলে নির্বাচন ভবনে ইসির সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, শিক্ষা মন্ত্রণালয় সচিব সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। ইসি সচিব জানান, মক ভোটের পর যেসব প্রতিবন্ধকতা উঠে এসেছে সেসব সমাধানের দ্রুত গতিতে কাজ চলছে। পোস্টাল ভোট বিডি অ্যাপসের এখন পর্যন্ত 1 লাখ প্রবাসী ভোটার হয়েছেন বলে জানান ইসি সচিব। বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তারা যেন কোনো প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ না করে তার কড়া নির্দেশনার পাশাপাশি তাদের ভাতা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং বিচ্ছিন্নভাবে যে দু একটা ঘটনা যেটা ঘটছে সেটা মূলত থাকেই এ ধরনের বিষয়। তারপরেও তারা সচেতন আছেন যে যেন বাড়তি কোনো অসুবিধা না হয়। আর ভোট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে আপনারা জানেন, এটা আমাদের মূলত সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে। কমিশন নিরপেক্ষ ও শক্তিশালী না হলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোতে পরিবর্তন না এলে আইন করে ও পুলিশ আর্মি নামিয়েও কাজ হবে না বলে মনে করেন তিনি। নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য কমিশনকে আরও দায়িত্বশীলতার পরামর্শ রাজনীতিকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ভয়েস নেটওয়ার্ক। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি, সরকারের সক্ষমতা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এলোমেলো। প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতার তাগিদ দেন বক্তারা। সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটা বিশ্বাস করি না। কারণ অনেক কিছু তো দেখলাম। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রত্যাশা থাকবে ডিসিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা। এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারেন
তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। নির্বাচন উপযোগী পরিবেশ তৈরির তাগিদ দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আরও পদক্ষেপ চান তারা। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, এই পরিবেশ দুর্ভাগ্যজনকভাবে এখনো নাই। দুই দলের আমরা মুখোমুখি সংঘর্ষের মধ্যে ঘটনা ঘটেছে, প্রার্থী প্রচারণার নাম থেকে গুলিবিদ্ধ হয়েছেন। এখন এই সমস্ত ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সরকারের যে সকল আইন, মাঠ প্রশাসনের বর্তমান যে অবস্থা, সবকিছু মিলিয়ে কিন্তু এখনো আমরা খুব একটা হোপফুল হতে পারছি না। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, এমন ধরনের পরিবেশ তৈরি করবে, ছাত্রলীগ যুবলীগ কিন্তু ওর পিছনে হাঁটবে, ওই নেতার পিছনে নির্বাচনটা আর করতে পারবেন না। এক ধরনের অরাজকতা সৃষ্টি হবে এবং আরেকটি 1-11 সৃষ্টি হবে। তখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে, তখন তার টাকা লাগবে। মানে এত টাকার দরকার নাই, মানে এত দরদ তো ভালো না। গত 3টে নির্বাচনে সবাই নারায় তাকবীর দিয়ে সিল মারছেন, তখন এত দরদ কোথায় ছিল? সিসি ক্যামেরা লাগবে, অ্যাটলিস্ট আমরা যেন বলতে পারি যে এই কেন্দ্রটাকে দখল করছে, তার মুখটা যেন দেখা যায়। ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা। সেমিনারে সুজন সম্পাদক বলেন, রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে, যা গণতন্ত্রের জন্য বড় প্রতিবন্ধকতা। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সুপারিশগুলো বহুলাংশ যারা জনগণের সেবা করার জন্য সেই জনগণের ভোটে সেখানে এই সুন্দর বিল্ডিংটাতে যান, তারা যদি নিজেদেরই সেবা করেন, তাহলে কিন্তু মানুষ আরেকবার হয়তো জেগে উঠতে হবে এর বিরুদ্ধে। অবৈধ বা বৈধভাবে যে প্রচুর পরিমাণে টাকা আছে, এই টাকাটা এবার নির্বাচনে কিন্তু ব্যবহৃত হতে পারে। তো সেই জন্য আমাদের আসলে নির্বাচন কমিশন এবং সরকারকে আগে থেকেই একটা নির্দেশনা ঠিক করে সমাধানের পথ বের করতে হবে যে এই টাকাগুলো, অবৈধ বৈধ টাকাগুলো কিভাবে নির্বাচনের আগে এবং পরে বা নির্বাচনের দিন ব্যবহার না করা যায়। গণতান্ত্রিক উত্তরণে কাঠামোগত সংস্কার দরকার বলেও মন্তব্য করেন সেমিনারে অংশ নেওয়া বিশিষ্টজনরা। বা উপজেলা শহর থেকে কতটুকু দূরত্বে আছেন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের গুলি ও ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছে আদালতে হাজিরা দিতে আসা 2 সন্ত্রাসী। হত্যাকাণ্ডের শিকার হওয়া হাসিব ও রাজন খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য। রবিবার দিনে দুপুরের এই হত্যাকাণ্ডে শহর জুড়ে চলছে আতঙ্ক। 5 আগস্টের পর এ নিয়ে খুলনা মহানগরে 46 জন নিহত হয়েছে। আতিয়ার পারভেজের রিপোর্টে বিস্তারিত। অস্ত্র মামলায় হাজিরা দিতে এসে খুলনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী হাসিব ও রাজন। তাদেরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই খুনিরা হেলমেট পরে মোটর সাইকেলে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে। ঘটনার পর থেকে আদালত পাড়ায় আতঙ্ক নেমে আসে। হঠাৎ করে দেখি এখান থেকে 2টা ছেলে দৌড়ে আইছে, এসে এখানে মারামারি শুরু করে দিচ্ছে। তার 2 সেকেন্ড পরেই ফাঁকা গুলির আওয়াজ পাইছি। সাদা গেঞ্জি পরা আর কালো গেঞ্জি পরা 2টা ছেলে দৌড়ে চলে যাইতে দেখছি। তারপরে এখানে দেখে লাশ ফেলানো। দেখি 2টা মোটর সাইকেল আইসে এই জায়গাতে ভিড়ে মানে একদম মাথা বাসে আইসে প্রথম গুলি করছে, সাইফে ধরে আগে গুলি করছে। 5টা গুলি করছে, আমরা দোতলা বসে দেখছি এই জায়গা খাড়াই। তারপর এদিকে এরা ভাঙে ছিল দৌড়, সবার মাথায় হেলমেট পরা ছিল। প্রকাশ্যে দিবালোকে মানুষ মারতেছে, মানুষের খুন করতেছে, কেউ কারো জিজ্ঞেস করতেছে না, প্রশাসন দেখতেছে না। ভয় লাগে, সবসময় ভয়, রাস্তাঘাটে বেরোলে ভয় লাগে। পুলিশ প্রশাসন কি করবে? তো বর্তমানে কোনো দল ক্ষমতায় না, যার ইচ্ছে মতো কাজ করতেছে। খুনিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে কেএমপি। আসার পরে ক্রাইম সিনটা কর্ডন করে আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি এবং আমরা দেখছি যে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজে বিষয়গুলো ধরা পড়েছে কিনা, আর যারা প্রত্যক্ষদর্শী আছে এরকম কোনো ব্যক্তি আছেন কিনা তাদের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। খুলনায় ফিল্মি স্টাইলে হত্যাকাণ্ডের ঘটনায় নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে নগরবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বীরত্ব ও সাহসিকতায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে
বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ও বিমান সেনাদের মাঝে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে। ঢাকায় এই বাহিনীর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রতি বছরের মতো এবারও বিমান বাহিনীর 40 জন কর্মকর্তা ও বিমান সেনাকে শান্তিকালীন পদক দেওয়া হয়। প্রধান অতিথি বিমান বাহিনীর প্রধান পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি আশা ব্যক্ত করেন তাদের এই সম্মাননা অন্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান সহ এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন NEIR নীতির সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময় তারা সরকারকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানায়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে হঠাৎ এমন কর্মসূচির কারণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মোবাইল কেনাবেচা, মেরামত ও সার্ভিসিং সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় কাজ করতে এসে অনেক গ্রাহক দোকান বন্ধ রেখে ফিরে যেতে বাধ্য হয়। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য কর নীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে দোকান বন্ধ রাখা হয়েছে বলে দাবি সংগঠনের নেতাদের। বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে তিনি কমিশন সদস্যদের ধন্যবাদ জানান। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি বলেন, পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও গ্রাহক সেবার মান উন্নয়নের ধারাবাহিকতায় পূবালী ব্যাংক পিএলসি এবং মাস্টার কার্ড যৌথভাবে কর্পোরেট অ্যান্ড কনজিউমার ক্রেডিট কার্ড পোর্টফোলিও উদ্বোধন করেছে। নতুন কার্ডগুলির মধ্যে রয়েছে মাস্টার কার্ড টাইটানিয়াম ও মাস্টার কার্ড ওয়ার্ল্ড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা ও মোহাম্মদ শাহনেওয়াজ খান, মাস্টার কার্ডের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কার্ড বিজনেস ডিভিশন প্রধান ও উপমহাব্যবস্থাপক NM ফিরোজ কামাল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক ইন্দ্রমোহন সূত্রধর। নতুন এই ক্রেডিট কার্ড পোর্টফোলিওর মাধ্যমে গ্রাহকরা পাবেন নিরাপদ, দ্রুত ও সহজ লেনদেন সুবিধা, পাশাপাশি আকর্ষণীয় রিওয়ার্ড, ডিসকাউন্ট ও ট্রাভেল বেনিফিট সহ বিভিন্ন প্রিমিয়াম সেবা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। সংবাদ সম্মেলনে জানিয়েছে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। ইসিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পরিস্থিতি ভোটের অনুকূলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুষ্ঠু ভোটের জন্য নিরপেক্ষ ও শক্তিশালী ইসি চান সুজন সম্পাদক। হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের প্লট দুর্নীতির আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, আগামীকাল রায় ঘোষণা। হাজিরা দিয়ে ফেরার সময় খুলনায় আদালতের সামনে 2 সন্ত্রাসীকে হত্যা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংঘর্ষে 3 জন নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।